গাজায় যুদ্ধবিরতির পরও পুরো অঞ্চল এখনো টগবগ করছে। রক্তাক্ত 2 বছরের যুদ্ধের ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে নতুন সমীকরণ তৈরি হচ্ছে, আর এর কেন্দ্রবিন্দুতে এখন তুরস্ক। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স পাঠাতে সবুজ সংকেত দিয়েছেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র নিশ্চিত করেছে তুর্কি সেনারা গাজা মিশনের জন্য পুরোপুরি প্রস্তুত। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি বাস্তবায়ন ও শান্তি বজায় রাখতে তুর্কি সেনারা আন্তর্জাতিক টাস্ক ফোর্সে যোগ দেবে। এই নিয়ে আলোচনা করতে ইতিমধ্যেই মিশরের শার্ম আল শেখে পৌঁছেছে তুর্কি সামরিক প্রতিনিধি দল। তুরস্ক এই প্রথম নয়, বহুবার গাজা সংকটে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা নিয়েছে, কিন্তু এবারে বিষয়টা অন্যরকম। যুদ্ধবিরতির পর গাজায় আন্তর্জাতিক টাস্ক ফোর্স গঠন মানে সেখানে এক নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা শুরু। ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধবিরতির আলোচনায় ঘনিষ্ঠ ভূমিকা রাখা তুরস্ক এবার শুধু কূটনৈতিকভাবে নয়, সামরিকভাবেও মাঠে নামছে। প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, তুরস্ক যুদ্ধবিরতি বাস্তবায়ন তদারকির টাস্ক ফোর্সে অংশ নেবে, তবে তিনি বিস্তারিত কিছু জানাননি। একই দিনে পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান জানান, যুক্তরাষ্ট্র, মিশর, তুরস্ক ও কাতার এই 4 দেশ মিলে চুক্তি বাস্তবায়ন পর্যবেক্ষণ করবে। এই জোটই যুদ্ধবিরতির পরে শান্তি ও মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় করবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা ইসরায়েলে 200 সেনা পাঠাবে, কিন্তু ফিলিস্তিনি ভূখণ্ডে কোনোভাবেই মোতায়েন হবে না। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড গাজায় সিভিল মিলিটারি কোঅর্ডিনেশন সেন্টার সিএমসিসি তৈরি করবে, যার কাজ হবে মানবিক সহায়তা ও নিরাপত্তা তদারকি। অন্যদিকে তুরস্কের অবস্থান আরও দৃঢ়। তারা শুধু তদারক নয়, মাঠে সক্রিয় উপস্থিতি চায়। এরদোয়ান বহুবার বলেছেন, গাজায় শান্তি মানে শুধু যুদ্ধ থামানো নয়, ইসরায়েলি আগ্রাসন ঠেকানো। এই অবস্থানই পশ্চিমা জোটের মধ্যে অস্বস্তি তৈরি করেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্ক অনেকটা টানা পড়ে নেয়। মিশরে 3 দিন ধরে পর্দার আড়ালে চলা নিবিড় আলোচনার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইসরায়েল এবং হামাস তার প্রস্তাবিত 20 দফা শান্তি পরিকল্পনার প্রথম ধাপে সম্মত হয়েছে। চুক্তির প্রথম ধাপ সফলভাবে বাস্তবায়িত হলে পরবর্তী ধাপগুলো নিয়ে আলোচনা শুরু হবে। তবে সেই পথ খুব একটা সহজ হবে না, কারণ সেখানে অনেক বিতর্কিত বিষয় রয়েছে। প্রস্তাবনা অনুযায়ী উভয় পক্ষ রাজি থাকলে যুদ্ধ অবিলম্বে শেষ হয়ে যাবে। গাজাকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ করা হবে এবং সেখানকার সব সামরিক ও সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা হবে। গাজার শাসনভার সাময়িকভাবে ফিলিস্তিনি টেকনোক্র্যাটদের একটি অন্তর্বর্তীকালীন কমিটির হাতে দেওয়া হবে। এই কমিটির কার্যক্রম তত্ত্বাবধান করবে একটি শান্তি বোর্ড, যার নেতৃত্বে থাকবেন ডোনাল্ড ট্রাম্প, এবং বোর্ডে আরও থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। দোহার আকাশে আগুন, মুসলিম বিশ্বের ঘুম ভাঙালো ইসরায়েল। মধ্যপ্রাচ্য যেন আগুনের গোলা। দিনের পর দিন ইসরায়েলের বিমান আর ক্ষেপণাস্ত্র হামলায় দগ্ধ হচ্ছে গাজা, কিন্তু এবার আগুনের আঁচ ছড়িয়ে পড়েছে চারদিকে। লেবানন, সিরিয়া, তিউনিসিয়া, এমনকি ইয়েমেন পর্যন্ত। আর এবার ইসরায়েল এমন এক দেশকে আঘাত করেছে যার সঙ্গে সরাসরি কোনো সংঘাতই ছিল না। সেই দেশটি হলো কাতার। অপ্রত্যাশিত টার্গেট। ধনী, সমৃদ্ধ আর শান্তিপ্রিয় কাতারকে লক্ষ্য করে ইসরায়েলের হামলা যেন তাদের বহুদিনের ভয়েরই প্রতিফলন। মুসলিম জোটের ভয়। গাজা কিংবা লেবাননের মতো যুদ্ধক্ষেত্র নয়, বরং আলোচনার শহর দোহা। হামলা হয়েছে সেই দোহার বুকে। এই আঘাত কেবল কাতারের নয়, কাঁপিয়ে দিয়েছে পুরো আরব দুনিয়াকে। দোহায় জরুরি সম্মেলন। ইসরায়েলের হামলার মাত্র 4 দিন পর দোহায় বসে আরব লীগ ও ইসলামিক সহযোগিতা সংস্থার জরুরি বৈঠক। সম্মেলন পৌঁছে যায় এক ঐতিহাসিক সিদ্ধান্তে। ন্যাটোর আদলে একটি আরব মুসলিম সামরিক জোট গঠনের ঐক্যমত্য। আলোচনায় অংশ নিয়ে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি বলেছেন, যখন আলোচনার টেবিলে বসা কাউকে হত্যা করা হয়, তখন বুঝতে হবে আলোচনার আর কোনো অর্থ নেই। তার কণ্ঠে ক্ষোভ, কণ্ঠে সতর্কবার্তা। ইরানের গর্জন। সম্মেলনে দাঁড়িয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সোজাসুজি আঙুল তুললেন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্রদের দিকে। তাঁর কণ্ঠে বজ্রধ্বনি। আমেরিকার ছত্রছায়া ছাড়া ইসরায়েল কাতারে হামলার সাহস পেত না। এটি কোনো শক্তি প্রদর্শন নয়, বরং গভীর হতাশার বহিঃপ্রকাশ। তিনি আরও বললেন, এই হামলা আসলে মুসলিম বিশ্বকে জাগিয়ে তুলেছে। গাজা, লেবানন, কাতার, এমনকি ইরানের ধ্বংসস্তূপ থেকেই একদিন জন্ম নেবে নতুন বিশ্ব ব্যবস্থা। ইরানের ভাষণ যেন দোহার আকাশে প্রতিধ্বনি তুলল। পাকিস্তানের প্রস্তাব। সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ হামলাকে আখ্যা দিলেন ভ্রাতৃত্বপূর্ণ, ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা।
তিনি গাজায় তাৎক্ষণিক স্থায়ী যুদ্ধবিরতির দাবি জানান আর প্রস্তাব রাখেন আরব ইসলামিক একটি টাস্ক ফোর্স গঠনে, যা যৌথভাবে ইসরায়েলের আগ্রাসনের মোকাবিলা করবে। পর্যবেক্ষকরা বলছেন, দোহায় ইসরায়েলের হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক নতুন অধ্যায়ের সূচনা। এই আক্রমণ মুসলিম দেশগুলোকে বাধ্য করছে নতুনভাবে ভাবতে, ঐক্যবদ্ধ হতে। এক সময়ের ভাঙা ঘর আজ ধীরে ধীরে জোটবদ্ধ হতে চাইছে। আর সেই ঐক্য যদি সত্যি গড়ে ওঠে, তবে ইসরায়েল একা থাকবে না যুদ্ধক্ষেত্রে, তাদের মোকাবিলা করতে হবে এক বিশাল মুসলিম ফ্রন্টকে। একদিকে গাজার কান্না, লেবাননের ধ্বংসস্তূপ, কাতারের আকাশে আগুন, অন্যদিকে দোহায় নেতাদের সমাবেশ, গর্জন করছে ইরান, প্রস্তাব রাখছে পাকিস্তান। এ যেন সিনেমার এক টানটান মুহূর্ত। সবকিছু ভেঙে পড়ছে, তবুও ভেতর থেকে জন্ম নিচ্ছে এক নতুন শক্তি। দোহার বুকে ইসরায়েলের হামলা তাই শুধু ধ্বংস নয়, এক ধরনের জাগরণ। প্রশ্ন একটাই, এই জাগরণ কি সত্যিই মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবে, নাকি আবারও ইতিহাসের মতো তারা ভেঙে পড়বে নিজেদের ভেতরে? তেহরানের নতুন ঘূর্ণিঝড়, ইরান উঠছে দখলদারদের ঘুম হারা। যুদ্ধ শেষ হয়েছে কয়েক মাস আগে, কিন্তু তার প্রতিধ্বনি এখনো বাজছে তেহরানের আকাশে। ইসরায়েলের সঙ্গে সেই ভয়ঙ্কর সংঘর্ষের পর থেকে ইরান যেন নতুন করে জন্ম নিয়েছে। অতীতের ক্ষতকে শক্তিতে রূপান্তরিত করে তারা এখন দাঁড়িয়েছে আগের চেয়ে আরো শক্তিশালী, আরো ভয়ঙ্কর। ইরানের রাস্তায় এখন গর্জে উঠছে সামরিক কুচকাওয়াজ, ক্ষেপণাস্ত্রের ধাতব ঝলক, আকাশ প্রতিরক্ষার নতুন নকশা আর মোহরার শব্দ যেন ঘোষণা করছে এবার ইরান প্রস্তুত। মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি, ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান, বুধবার তেহরানে দাঁড়িয়ে এক সতর্কবার্তা দিলেন। তার কণ্ঠ ছিল দৃঢ়, চোখে আগুন। আমাদের প্রতিরক্ষা এখন যুদ্ধ প্রস্তুতির পর্যায়ে পৌঁছেছে। শত্রুরা ভুলেও ইরানের দিকে তাকাতে সাহস পাচ্ছে না। আমেরিকা বা ইসরায়েল কেউই এবার আক্রমণ করার চিন্তা করুক না। এ যেন এক নতুন ইরানের আগমনী সুর, অতীতের ক্ষত, বর্তমানের আগুন। 1980 সালে ইরাক ভেবেছিল সহজেই ইরানকে হাঁটু গাড়াতে বাধ্য করবে। সাদ্দাম হোসেনের সেই স্বপ্ন 8 বছরের রক্তক্ষয়ী যুদ্ধে ভেঙে চূর্ণ হয়েছিল। ইরান প্রমাণ করেছিল তাদের মাটি জয় করা যায় না। আর গত জুনের ঘটনাই বা ভুলে যায় কিভাবে? ইসরায়েল যখন হঠাৎ হামলা চালিয়ে ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করতে চেয়েছিল, তখন তেহরান জবাব দিয়েছিল ক্ষেপণাস্ত্রের বৃষ্টি দিয়ে। শুধু ইসরায়েলই নয়, আমেরিকা যখন পাশে দাঁড়িয়েছিল, তখন তাদের ঘাঁটিও পরিণত হয়েছিল ধ্বংসস্তূপে। শেষমেশ যুদ্ধবিরতিতে ফিরতে বাধ্য হয়েছিল দুই দখলদার শক্তি। নতুন দুর্গ, নতুন হুঁশিয়ারি। এখন ইরান শুধু প্রস্তুত নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। তাদের প্রতিরক্ষা খাত নতুন করে সাজানো হয়েছে। আকাশ প্রতিরক্ষার ঢাল এতটাই মজবুত যে শত্রুপক্ষ এখন আক্রমণের আগে শতবার ভাববে। ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এতটাই সমৃদ্ধ যে আকাশে উঠে শত্রুর বিমান নামানো শুধু সময়ের ব্যাপার। মুসাফি গর্জে উঠলেন, আমাদের সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সীমান্ত রক্ষায় পুরোপুরি প্রস্তুত। এবার যে কোনো আগ্রাসনের জবাব আমরা দ্বিগুণ শক্তিতে দেব। ইরানের জাগরণ, দখলদারদের আতঙ্ক। ইসরায়েল ও আমেরিকা ভেবেছিল ইরানকে থামিয়ে দেওয়া যাবে, কিন্তু বাস্তব এখন উল্টো। তেহরান জেগে উঠেছে, আরও শক্তিশালী, আরও ভয়ঙ্কর। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্র, সীমান্তে সেনাদের পদশব্দ, সবকিছু মিলে যেন ঘোষণা করছে নতুন এক যুগের সূচনা। বর্তমানে ইরান শুধু একটি দেশ নয়, বরং এক দুর্গ, যেখানে প্রতিটি ইট বসানো আছে প্রতিরোধের ইতিহাস দিয়ে। প্রশ্ন এখন একটাই, কে সেই বোকা যে আবার আগ্রাসনের দুঃসাহস দেখাবে? কাতারের সম্মেলন শেষ, আরব দুনিয়ার বুক চিরে আগুন ছড়ালো ইসরায়েল। মুসলিম দেশগুলো দোহায় একত্র হলো, একসাথে থাকার শপথ নিল। কিন্তু সম্মেলনের কয়েক ঘন্টা পার হতে না হতেই ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ চিরে পৌঁছে গেল ইয়েমেনের আকাশে। হোদেইদা, লোহিত সাগরের তীরে দাঁড়িয়ে থাকা কৌশলগত বন্দর, সেই বন্দরেই ঝরে পড়ল বোমার ঝড়। প্রশ্ন জাগে, ইসলামিক সম্মেলন তবে অকার্যকর? দোহা থেকে সতর্কবার্তা গিয়েছিল, মুসলিম ব্লক ইসরায়েলকে সাবধান করেছিল, কিন্তু তেল আবিব যেন কর্ণপাত করল না, উল্টো আগুন ছুড়ে দিল ইয়েমেনের দিকে। আইডিএফ গর্ব করে ঘোষণা করল এই হামলা ছিল সামরিক অবকাঠামোর বিরুদ্ধে। তাদের দাবি হোদেইদা ব্যবহার হচ্ছে ইরানি অস্ত্র পাচারের ঘাঁটি হিসেবে। সেই অস্ত্র দিয়েই হুথিরা ক্ষেপণাস্ত্র আর ড্রোন ছুড়ে দিচ্ছে ইসরায়েলের বুকে।
কিন্তু ইয়েমেনি সংবাদ মাধ্যম আল মাসিরার রিপোর্ট ভিন্ন ছবি আঁকে। তারা বলছে 12 দফা বিমান হামলায় ইসরায়েল ধ্বংস করেছে কৌশলগত সাইটগুলো। সাধারণ মানুষকে আগেই খালি করার নোটিশ দেওয়া হয়েছিল, কিন্তু রাতের আধারে বন্দরে কেঁপে উঠেছে আকাশ বাতাস। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী কঠোর হুঁশিয়ারি দিলেন, হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথিদের ভুলের মূল্য দিতে হবে। ইসরায়েল কাটস আরও যোগ করলেন, ভবিষ্যতে হামলার যে কোনো প্রচেষ্টা ভেঙে চুরমার হবে আরও শক্তি দিয়ে। কিন্তু এখানেই টুইস্ট। হুথির মুখপাত্র জানালেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েলি যুদ্ধ বিমানের সঙ্গে লড়েছে। ইয়েমেনের আকাশে আগুন আর ধোঁয়া, এক যুদ্ধে দুই শক্তির মুখোমুখি সংঘর্ষ। প্রসঙ্গ ভুলে গেলে চলবে না, কেন ইসরায়েল এত আক্রমণাত্মক। কারণ হুথিরা থেমেনি। 18 মার্চ থেকে তারা ইসরায়েলের দিকে ছুড়ে দিয়েছে 84টি ক্ষেপণাস্ত্র ও 37টি ড্রোন। এর মধ্যে কিছু ইসরায়েল ঠেকিয়েছে, কিন্তু কিছু গোলে ঢুকে গেছে ইসরায়েলের বুকের ভেতরে। গত সপ্তাহেই দুনিয়াকে চমকে দিয়ে হুথির ড্রোন রামন বিমানবন্দরে আঘাত এনেছিল। 13ই সেপ্টেম্বর তারা ছুড়েছিল ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র, লক্ষ্য তেল আবিবের দিকে। হুথিদের অঙ্গীকার স্পষ্ট। তারা বলছে, যতদিন গাজার রক্ত ঝরবে ততদিন ইসরায়েলের আকাশে হুথিদের আগুন ঝরবে। এ যেন দাবা খেলার বোর্ড। একদিকে আধুনিক প্রযুক্তি, মার্কিন সমর্থনে সজ্জিত ইসরায়েল, অন্যদিকে পর্বতমালা ঘেরা ইয়েমেনি যোদ্ধা, হাতে ক্ষেপণাস্ত্র, হৃদয়ে শহীদ হওয়ার স্বপ্ন। চিত্রটা সিনেমার মতো। আকাশে ইসরায়েলি F-35 গর্জন করছে, মাটিতে হুথি প্রতিরক্ষা ভেদ করে ছুটে চলেছে ড্রোন আর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। বন্দর শহরের আকাশে ধোঁয়ার কুণ্ডুলি, কিন্তু ইয়েমেনিরা থামেনি। আজকের এই লড়াই শুধু ইয়েমেন ইসরায়েলের নয়, এটি এক প্রতীক, এক প্রতিরোধ, এক ঘোষণা যে ছোট্ট ইয়েমেনও ভয় দেখাতে পারে বিশাল শক্তিকে। শেষ দৃশ্যটা হয়তো এখনো লেখা হয়নি, কিন্তু স্পষ্ট, এই যুদ্ধ শুধু বোমা আর ক্ষেপণাস্ত্রের নয়, এটি ইচ্ছাশক্তির, এটি সাহসের, এটি প্রতিরোধের ইতিহাস। হোদেইদার বন্দরে ধোঁয়া উঠছে, কিন্তু ইয়েমেনের যোদ্ধাদের চোখে জ্বলছে আগুন। এই যুদ্ধ থামবে না। গাজার জন্য, মুসলিম উম্মার জন্য, ন্যায়ের জন্য হুথিরা আবারও আঘাত হানবে। ইসরায়েলের ভাঙা ঢাল। একটা যুদ্ধ চলছে, সামনে গাজা, পেছনে ইসরায়েল। আকাশে ড্রোনের গর্জন, মাটিতে বিস্ফোরণের ঝড়। কিন্তু আসল বিস্ফোরণ ঘটছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF এর ভেতরে, যেখানে ভেঙে পড়ছে সৈন্যদের মনোবল। 7 অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা অভিযানে 20,000 ইসরায়েলি সৈন্য আহত। সংখ্যাটা শুধু একটি পরিসংখ্যান নয়, এটা এক ভয়ঙ্কর বাস্তবতা, যেখানে যুদ্ধক্ষেত্রের মতোই ভেতরের যুদ্ধ লড়ছে তারা। আহতদের অর্ধেকই শারীরিকভাবে নয়, মানসিকভাবে বিধ্বস্ত। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে 56% সৈন্যের মধ্যে ধরা পড়েছে PTSD, যুদ্ধ পরবর্তী মানসিক আঘাত। এক একজন সৈন্য দিনের আলোতেও রাতের দুঃস্বপ্নে ভুগছে। অনেকের শরীরও আর সাড়া দিচ্ছে না। 99 জন অঙ্গহানিপ্রাপ্ত, 16 জন সম্পূর্ণ পক্ষাঘাতগ্রস্ত। যুদ্ধ তাদের থেকে কেড়ে নিয়েছে হাত, পা, এমনকি দাঁড়ানোর ক্ষমতাও। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর এক শত্রু দাঁড়িয়ে গেছে, আত্মহত্যা। ইসরায়েলি মিডিয়া বলছে শুধু এই বছরেই প্রায় 20 জন সৈন্য আত্মহত্যা করেছে। IRNA জানাচ্ছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আত্মহত্যার সংখ্যা অন্তত 43। এটা প্রমাণ করে ইসরায়েলের সবচেয়ে বড় ক্ষতি ঘটছে যুদ্ধক্ষেত্রে নয়, বরং সৈন্যদের মনের ভেতরে। এদিকে বিভিন্ন ফ্রন্টে 904 জন ইসরায়েলি সেনা নিহত। শুধু 7 অক্টোবরেই প্রাণ গেছে 329 জনের। গাজায় স্থল অভিযানে মরেছে আরও 460 জন। হিজবুল্লাহর আক্রমণে নিহত 29, আর লেবাননের সংঘর্ষে প্রাণ হারিয়েছে 51 জন সৈন্য। প্রতিদিন যেন নতুন কফিন নামছে ইসরায়েলের ঘরে ঘরে। কিন্তু এখানেই থেমে নেই কাহিনী। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্যে দেখা যাচ্ছে আহতদের 64% রিজার্ভ সৈন্য, মানে যারা সাধারণ জীবন থেকে হঠাৎ টেনে আনা হয়েছে যুদ্ধে। এদের অনেকেই পরিবার ছেড়ে মাঠে, কিন্তু ফেরার পথে তারা হয় দেহে ক্ষত নিয়ে। এখন ইসরায়েল দৌড়াচ্ছে নতুন সমাধানের দিকে। প্রতিরক্ষামন্ত্রী কাটস আর অর্থমন্ত্রী স্মোট্রিচ গঠন করেছেন একটি জাতীয় কমিটি। নেতৃত্বে থাকবেন অধ্যাপক শ্লোমো মোর ইয়োসেফ। তাদের লক্ষ্য একটা বৃহৎ পুনর্বাসন ব্যবস্থা দাঁড় করানো।
কারণ বাস্তবতা হলো ইসরায়েলের আহত সৈন্যদের সারাতে হাসপাতালের চেয়ে বড় যুদ্ধক্ষেত্র আর কোথাও নেই। কিন্তু প্রশ্ন হলো, যখন সৈন্যরা মানসিকভাবে হেরে যাচ্ছে, যখন শত শত পরিবার কফিন বুকে টেনে নিচ্ছে, তখন যুদ্ধের আসল বিজয়ী কে? ফিলিস্তিনের গাজায় নৃশংস হামলা ও হত্যাযজ্ঞের মধ্যে ইসরায়েল সফর করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় চলমান সংঘাতে ইসরায়েলকে অবিচল সমর্থন দিয়ে যাবে তাঁর দেশ। উপত্যকাটি থেকে হামাসকে নির্মূল করার আহ্বানও জানিয়েছেন তিনি। আগুনের ছায়ায় তেল আবিব, ইয়েমেন ইসরায়েল সংঘাতে নতুন মোড়। ভোরের অন্ধকার তখনও কাটেনি, হঠাৎ করেই মধ্য ইসরায়েলের আকাশ জুড়ে বেজে ওঠে সাইরেন। মানুষ দিশেহারা, কেউ আশ্রয় কেন্দ্রে ছুটছে, কেউ বা জানালার ফাঁক গলে তাকিয়ে আছে আকাশের দিকে। ঠিক সেই সময় খবর এলো, ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলের তেল আবিবে নিক্ষেপ করেছে হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এটা কিন্তু কোনো সাধারণ হামলা নয়। হুথিদের দাবি, এই ক্ষেপণাস্ত্র বহন করছিল গুচ্ছ বোমা, যেটা একসাথে একাধিক লক্ষ্যবস্তু ধ্বংস করার ক্ষমতা রাখে। তারা বলছে অভিযান সফল হয়েছে, সংবেদনশীল জায়গাগুলোতে আঘাত হেনেছে। নাম দিয়েছে প্যালেস্টাইন 2 ক্ষেপণাস্ত্র অপারেশন। প্রতিশোধের আগুন। ইসরায়েলি যুদ্ধবিমান আঘাত হানে ইয়েমেনের রাজধানী সানায়। একটি সামরিক জনসংযোগ সদর দপ্তর আর জ্বালানি স্টেশন ধসে পড়ে মুহূর্তেই। অন্তত ৩৫ জন মারা যায়, আহত হয় ১৩০ জনের বেশি। চারপাশ জুড়ে ছড়িয়ে পড়ে ধ্বংসস্তূপ আর আতঙ্ক। হুথিদের ভাষায়, সানার রক্ত বৃথা যাবে না। সেই প্রতিশোধের আগুনেই তারা ছুড়ে দেয় ক্ষেপণাস্ত্র সরাসরি ইসরায়েলের কেন্দ্রবিন্দুতে। ইসরায়েলের দাবি আকাশে ধ্বংস, তবে অন্য এক ছবি আঁকছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের দাবি, ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র মাঝপথে প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আইডিএফ অবশ্য এ নিয়ে মুখ খোলেনি যে ক্ষেপণাস্ত্র আসলেই গুচ্ছ বোমা বহন করছিল কিনা। তবে এই হামলা যে ইসরায়েলি নাগরিকদের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছে তাতে সন্দেহ নেই। আকাশে সাইরেন বাজতেই এক মুহূর্তে শহর থেমে যায়। নেতানিয়াহুর লড়াইয়ের ঘোষণা। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলছেন, কয়েকদিন আগে আমরা হুথিদের সন্ত্রাসী সরকার ভেঙে দিয়েছি। রামন বিমানবন্দরেও তারা হামলা চালিয়েছে, কিন্তু তাতে আমাদের সংকল্প দুর্বল হয়নি। আমরা আকাশ থেকে আবার আঘাত এনেছি তাদের ঘাঁটি ও সন্ত্রাসী কেন্দ্রগুলোতে। যারাই আমাদের আঘাত করবে আমরা তাদের খুঁজে বের করব। এ যেন এক যুদ্ধ ঘোষণা। দুই পক্ষই নিজেদের অবস্থান থেকে পিছু হটতে নারাজ। প্রতিশোধ থামছে না। ইসরায়েলের দাবি, যতই হোক ক্ষেপণাস্ত্র প্রতিহত করা গেছে। হুথিদের কণ্ঠে শোনা যাচ্ছে ভিন্ন সুর। তারা বলছে, গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে ইসরায়েলকে টানা আঘাত করতে থাকবে। এমনকি প্রাণঘাতী হামলা হলেও প্রতিরোধ থামবে না। এই টানাপোড়েনের মাঝে ইসরায়েলি বিমান হামলায় নিহত হয়েছিলেন ইয়েমেনের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাবি। ফলে প্রতিশোধের অঙ্গীকার আরও শক্ত হয়েছে হুথিদের মনে। তেল আবিবের রাত এখন আর আগের মতো শান্ত নয়। একদিকে ইসরায়েলের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, অন্যদিকে হুথিদের অদম্য প্রতিশোধ স্পৃহা। আকাশী ক্ষেপণাস্ত্রের লাল রেখা যেন রক্তক্ষরণ হয়ে ছড়িয়ে পড়ছে ইয়েমেন থেকে ইসরায়েল পর্যন্ত। ইতিহাসের পাতা আজ আবার উল্টে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের আকাশে বেজে উঠেছে নতুন এক বাজনা। দোহায় ইসরায়েলের বোমা পড়ার পর থেকেই এক ভিন্ন ছন্দে দৌড়াতে শুরু করেছে তেহরান। তাদের কণ্ঠে আজ প্রতিশোধের গান, তাদের হাতে আজ ভবিষ্যতের বাড়ি। তারা বলছে, কাতার, আমরা তোমার পাশে আছি। আমরা দিতে চাই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা নামের এক ভয়ঙ্কর গর্জন। কল্পনা করুন সেই প্রস্তাব। আয়াতুল্লাহর দেশ কাতারকে ডাকছে, আহ্বান জানাচ্ছে, তোমার দেশে আমাদের মিসাইল বসাও, তোমার বুক থেকে সরাও আমেরিকার ছায়া। কারণ দোহায় বসে আছে আমেরিকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি, যেখানে 10,000 সৈন্য, যেখানে অসংখ্য যুদ্ধ বিমান আর মারণাস্ত্র। ইরান চায় সেই দুর্গ ভাঙতে, চায় সাম্রাজ্যের পতন ঘটাতে। মোস্তফা জারি, ইরানের এক আইন প্রণেতা, তিনি লিখলেন খোলা বার্তা। কাতারের আমিরকে আহ্বান জানালেন, তোমাদের সার্বভৌমত্বের জন্য এখনই সময়। আমেরিকার সৈন্যদের বিদায় দাও, আমাদের ক্ষেপণাস্ত্র বসাও তোমাদের আকাশে। এ যেন শুধু প্রস্তাব নয়, এ যেন ছুরির ধার, যা কাঁপিয়ে দিল উপসাগরের বুকে প্রতিটি প্রাসাদকে। মনে পড়ে 9 সেপ্টেম্বরের রাত।
দোহায় হামলা চালালো ইসরায়েলি বিমান হামাসের সদর দপ্তর লক্ষ্য করে। সেই হামলায় লাল হয়ে উঠল শহরের আকাশ। টার্গেট ছিল খালিল আল হায়া, হামাসের শীর্ষ নেতা। কিন্তু সে মিশন ব্যর্থ হলো। তবুও সেই আগ্রাসন ছিল এক বার্তা, এক ভয়ঙ্কর ঘোষণা। মিত্র দেশের মাটিও এখন নিরাপদ নয়। ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে এলো অস্বস্তির সাফাই। আমেরিকা জড়িত নয়, এটা কেবল নেতানিয়াহুর একান্ত সিদ্ধান্ত। কিন্তু বিশ্ব জানে, যখন আগুন জ্বালে তখন ধোঁয়া আকাশ ভরে, এবং সেই ধোঁয়া ছড়িয়ে দিল সন্দেহ, ছড়িয়ে দিল উত্তেজনা। আর তেহরান তারা থামেনি। তারা স্মরণ করালো জুনের সেই 12 দিনের যুদ্ধ, যখন কাতারের মার্কিন ঘাঁটিতে উড়েছিল মিসাইল। যদিও দোহা বলেছিল আমরা প্রতিহত করেছি, কিন্তু সেই গর্জন শোনা গিয়েছিল উপসাগরের প্রতিটি দ্বীপে, প্রতিটি প্রাসাদে, প্রতিটি রাজপথে। আজকের প্রেক্ষাপটে সেটিই আবার ফিরে আসছে। কাতার দাঁড়িয়ে আছে এক সংকটে। কাকে বিশ্বাস করবে তারা? দীর্ঘদিনের মিত্র আমেরিকা, নাকি পারস্যের প্রতিবেশী ইরান, যে বলছে আমরা তোমাকে ঝাল দেব, আমরা তোমাকে ক্ষেপণাস্ত্র দেব? এটা শুধু কূটনীতি নয়, এটা দাবার বোর্ডের চাল। এখানে প্রতিটি ঘুঁটি আগুনে মোড়া, প্রতিটি হাত বাড়ানোতে আছে সন্দেহের ছায়া। কাতারের আকাশ এখন হয়ে উঠেছে নাট্যমঞ্চ, যেখানে খেলছে ইসরায়েল, ইরান, আমেরিকা এবং কাতার নিজেই। এক অভিনেতা, আবার এক দর্শক। কোথায় যাবে এই গল্প? কোন মঞ্চে থামবে এই ছুটে চলা নাটক? সময়ই বলে দেবে। বিশ্ব রাজনীতির মঞ্চে এক অনন্য ঘটনা ঘটছে। দীর্ঘদিনের সম্পর্কের টানাপোড়েনের পর ইরান এবং কাতার একে অপরের পাশে দাঁড়িয়ে এসেছে, ইসরায়েলের বিরুদ্ধে শক্তিশালী ঐক্যবদ্ধ প্রতিক্রিয়া গড়ে তোলার জন্য। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজেশকিয়ান তার সাম্প্রতিক সফরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথা বলেন, যেখানে তিনি ঘোষণা করেন ইরান কাতারের পাশে দাঁড়াবে এবং ইসরায়েলি অপরাধের বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নেবে। বিশ্বের মুসলিম দেশগুলো এই সময়ে কাতারের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে। ইরান, যা কিছুদিন আগেও কাতারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অস্থির ছিল, এখন একজোট হয়ে ইসরায়েলের বিরুদ্ধে এক গুঁয়ে কণ্ঠস্বর তুলে ধরছে। পেজেশকিয়ান বলেছেন, ইসলামিক দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়া জরুরি, যাতে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নেওয়া যায়। এদিকে কাতারের আমির শেখ তামিম তার একে অপরের সঙ্গে আলোচনা সত্ত্বেও নেতানিয়াহু সরকার যে সীমাহীন বোমা বর্ষণ করেছে তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নেতানিয়াহু তার অপরাধের জন্য কোনো সীমা মানে না, সে আক্রমণ করে চলেছে বিনা বাধায়। এই ঘটনা কেবল রাজনৈতিক পর্যায়ে নয়, পুরো বিশ্বের মুসলিম জাতিগুলোর কাছে একটি বড় বার্তা হয়ে দাঁড়িয়েছে। কাতার এবং ইরান একসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে মুখ খুলতে শুরু করেছে। তাদের ঐক্যের মাধ্যমে মুসলিম বিশ্বে এমন এক ভয়ঙ্কর প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে, যা ইসরায়েলকে নিজেদের ভূমিকা পুনর্বিবেচনা করতে বাধ্য করতে পারে। কিন্তু এই পুরো পরিস্থিতি কি কেবল একটি রাজনৈতিক খেলা, নাকি এটি ধর্মীয় ও মানবাধিকার সংক্রান্ত এক গভীর সংকট? ইসরায়েলের সাম্প্রতিক হামলা, বিশেষত কাতারের রাজধানীতে হামাস নেতাদের উপর আক্রমণ, আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার ঝড় তুলেছে। হামাসের দাবি, তাদের সিনিয়র আলোচক প্রতিনিধি দল বেঁচে গেছে, তবে 5 জন নিম্ন স্তরের সদস্য নিহত হয়েছে। এই ঘটনাটি আরও প্রশ্ন তুলে, ইসরায়েলের সাফল্য কি সত্যিই সফল, কিংবা এটি কেবল তাদের আক্রমণের এক ভ্রান্ত প্রচেষ্টা? বিশ্ব মুসলিম জাতিগুলোর একত্রিত প্রতিক্রিয়া কেবল রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নয়, এটি মানবাধিকার এবং ন্যায় বিচারের একটি মাপকাঠি হিসেবে কাজ করছে। কাতারের ওপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া বক্তব্যে এ নিয়ে কথা বলেন। তিনি বলেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থতাকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই এ অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্কবার্তা হিসেবে কাজ করবে। এবছরের জুনের শেষ দিক থেকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ স্বাধীন ইসরায়েলি অভিযান।